বাংলাদেশ ভারতের কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশ কি পেরে উঠতে পারবে? হ্যাঁ, এই প্রশ্ন অনেকের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে রয়েছেন অনেক দুয়াশায়। আবার বাংলাদেশের কিছু সেনা অফিসারদের সততা ও দেশপ্রেম নিয়ে রয়েছে যথেষ্ট লজিক্যাল কোয়েশ্চেন। অন্যদিকে ভারতের আয়তন ও সেনা শক্তি বাংলাদেশের তুলনায় কতক্ষণ বেশি তাও ভাববার বিষয়। আপাতত আমরা এই প্রশ্নগুলোর উত্তর কুটিয়ে কুটিয়ে দেখব। বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধে জিততে পারবে কিনা সে আলাপে একটু পরে আসছি। প্রথমে চলমান বাংলাদেশ ভারতের রাজনৈতিক টানাপোড়েন ও সমস্যার কেন্দ্রগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি। একথা স্পষ্ট যে ভারতে বিজেপি সরকার আসুক কিংবা কংগ্রেস অথবা তৃণমূল কংগ্রেস, সকলেই বাংলাদেশের জন্য কাটা। কথায় আছে না, সব প্রশ্নের গুড়া এক। যাক, এবার আসি সমস্যার কেন্দ্রে। দিল্লির দাসী হিসেবে নিযুক্ত পতিত স্বৈরাচারী ফেসিবাদী হাসিনা বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার পর ভারতের পাগলামির প্রথম পর্ব শুরু হয়। এরপর হাসিনার সাথে মিলে তারা একের পর এক কার্ড খেলতে থাকে। বিশেষ করে আন্তর্জাতিক মহলের নজর কাটতে তারা মাইনরিটি কার্ড খেলা শুরু করে। তারা মূলত রাজনৈতিক মামলা হামলাগুলোকে ধর্মীয় জায়গা থেকে প্রচার করতে শুরু করেছিল। অথচ ভারতের মুসলিমরা সেখানে কি পরিমাণ নির্যাতনের শিকার হচ্ছে তার কোনো ইয়ত্তা নেই। সেটা নিয়ে আমার আগে করে কয়েকটা এপিসোড উল্লেখ করেছি এবং আগামীতে নিয়ে ধারাবাহিক কয়েকটা এপিসোড করব। বাংলাদেশকে কবজা রাখার জন্য যত ধরনের অপচেষ্টা আছে তার কোনোটি বাদ রাখেনি ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার। কট্টর হিন্দুত্ববাদী সন্ত্রাস সংগঠন ইসকনকে মাঠে নামানো থেকে শুরু করে চিহ্নিত সন্ত্রাসী চিন্ময় দাসের গ্রেফতারকে কেন্দ্র করে একজন মুসলিম আইনজীবীকে জবাই করে হত্যা করে একটা সাম্প্রদায়িক দাঙ্গাও লাগানোর চেষ্টা করেছিল। কিন্তু বাঙালি মুসলমানদের ধৈর্যের কাছে হেরে যায় দিল্লির মালুরা। বিভিন্ন হিন্দু নেতার বিবৃতি ও সম্প্রতি ভয়েস অফ আমেরিকা রিপোর্ট তাদের গালে সজোরে চোপাটাঘাত করে। তাদের বিগত ১.৫ দশকের আধিপত্যবাদ আর এত এত ষড়যন্ত্র বাংলাদেশের মানুষকে তীব্র ভারত বিরোধী করে তুলেছে। আর তাদের জন্ডিস মিডিয়াগুলো প্রপাগান্ডা চালিয়ে ভারতের জনগণের কাছে বাংলাদেশ ব্যাপারে জঘন্য ভুল ইনফরমেশন সার্ভ করতেছে। শুধু তাই না, তারা কিভাবে আমাদের চট্টগ্রাম দখল করবে সে হিসেব নিকেশ তারা ওইসব জন্ডিস মিডিয়া বসে প্রকাশ্যে করতেছে। এগুলো থেকে বোঝা যায় বাংলাদেশে ভারতের ফরেন পলিসির কত বড় ডিজাস্টার হয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ এত কিছুর পর ভারতীয় হাইকমিশন অ্যাটাক করেন। কিন্তু আমরা কি দেখলাম? ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশন অফিসে ভাঙচুর করে সবকিছু তছনছ করে দিয়েছে হিন্দুত্ববাদী সন্ত্রাসীর। একটা দেশের হাই কমিশনে অ্যাটাক করা মানে ওই দেশে অ্যাটাক করা, ওই দেশের সার্বভৌমত্বের উপর অ্যাটাক করা। একটা দেশের জনগণ জঙ্গিবাদের কোন স্তরে পৌঁছালে সেটা সম্ভব? সীমান্ত অঞ্চলে ভারত ৩৫,০০০ সেনা মোতায়েন করেছে এবং S-400 এয়ার ডিফেন্স ওনাকে অ্যাক্টিভ করে রাখছে। তবে এর পেছনে শুধু সংখ্যালঘু ইস্যু নয়, এতক্ষণে যা আলোচনা করলাম এগুলো তো আছেই, কিন্তু বাংলাদেশ ইদানিং এমন একটি উদ্যোগ নিয়েছে যার কারণে ভারত বাংলাদেশের কাছে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। কয়েকদিন আগে বাংলাদেশ সরকার পঞ্চগড়ের চিকেন নেক থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট বিমান ঘাঁটি বানানোর কাজ শুরু করেছে এবং এখানে টেকনোলজিক্যাল সহায়তা দিচ্ছে চীন। আর এই বিমান ঘাঁটি মূলত ব্রিটিশরা তৈরি করেছিল আর এখান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিচালনা করা হয়েছিল। কিন্তু স্বাধীনতার পর ভারত সেটাতে কাজ করার কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ সরকারকে। আর এটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অনেক বড় হুমকি। আর হাসিনা তো ছিল তাদের অনুগত দাসী, তখন এই প্রজেক্টে হাত দেওয়ার তো কোনো প্রশ্নই ছিল না। উল্টো আমাদের দুর্বল পয়েন্ট ফেনী নদীর কাছে হাসিনা ভারতীয়দের প্রজেক্ট দিয়েছে। এবার বুঝেছেন সমস্যা কোন জায়গায়? এই নিরাপত্তা হুমকি বিবেচনা করে তারা সীমান্তে ৩৫,০০০ সেনা মোতায়েন করেছে এবং আরো অনেক কিছু। কিন্তু ভয়ের কোনো কারণ নেই। এই একটি কাজ যদি ভারতীয় সরকারের লেজের উপরে হয়ে যায় তাহলে বাংলাদেশের কাছে এরকম আরো শত শত স্ট্র্যাটেজি আছে। ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে তাদের সম্পর্ক একদমই ভালো না। প্রতিবেশীদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখার যোগ্যতাই তাদের নেই। তাই শত্রুদের দিকে সর্বদা সতর্ক দৃষ্টি রাখতে হয়। আর সেই সতর্কতার জন্য প্রয়োজন সেনা। সব বাদ দেন, ভারতের সামরিক শক্তির প্রায় ৫০ থেকে ৬০% শক্তি শুধু চীন পাকিস্তান মোকাবিলার জন্য রিজার্ভ রাখতে হয়, আর বাকি দেশের অন্যান্য শৃঙ্খলা রক্ষার কাজে করতে হয়। একটি দেশ যখন অপর একটি দেশকে জয় করার জন্য আক্রমণ করে তখন ওই দেশ থেকে অন্তত ৩ গুণ বেশি শক্তি নিয়ে আক্রমণ করতে হয়। কিন্তু ভারত কি তা পারবে? উত্তর না। প্রথমত, বাংলাদেশের মতো একটি স্বাধীন রাষ্ট্রে এমন দুঃসাহস দেখাবে বলে আমার মনে হয় না। ভারত বাংলাদেশে আক্রমণ করতে হলে ওই রিজার্ভ সৈন্য কাজে লাগাতে হবে। ভারত যখন বাংলাদেশকে আক্রমণের জন্য চীন পাকিস্তানের জন্য রিজার্ভের ওই সৈন্যদের কাজে লাগাতে যাবে, চীন ও পাকিস্তান এই সুযোগে মুদির দুচি খুলে নেবে। বাংলাদেশের আশপাশে ভারত ছাড়া কোনো শত্রু প্রতিবেশী নেই, তাই অন্য দিক থেকে আক্রমণের আশঙ্কাও নেই। তাই বাংলাদেশের সকল সামরিক শক্তি সম্ভাব্য যুদ্ধের কাজে ব্যয় করা যাবে।
আলাদা রিজার্ভে রাখতে হবে না। তাছাড়া আমাদের সেনারা যুদ্ধে যায় শহীদ হতে, চাকুরি বাঁচাতে নয়। আমাদের রয়েছে 5 থেকে 6 লক্ষ তরুণ, যারা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করে দিয়েছে। তারা এমনিতেই শহীদ, তাদের মৃত্যু বয়ে নেই। আমাদের সেনারা পালায় না, এরা প্রত্যেকেই মরতে মুজাহিদ। আর এই বেঈমানরা মরতে মুজাহিদদের ইমানকে ভয় পায়। আমাদের তরুণরা, আমাদের সেনারা যুদ্ধে যায় তার রূপ বা আত্মাকে কালেকটিভ স্পিরিট বা অনাগত আত্মার জন্য উৎসর্গ করতে। তারা মহাকালের ডাক শুনে, আমাদের তরুণদের আত্মা জেগে ওঠে স্বাধীনতা রক্ষার ডাক শুনল। আমাদের জোয়ান সেনারা তারা আগামী প্রজন্মের জন্য রেখে যেতে একটি অনিন্দ্য সুন্দর বাংলাদেশ, একটি মুক্ত স্বাধীন রাষ্ট্র।